ডিয়ার লিসনার্স, স্টোরি মেনিয়াতে আপনাদের আবারও স্বাগত। আজ আমরা শুনব আসাদ বিন হাফিজের এক অসাধারণ রচনা ক্রুসেইড। আজ শুনব সিরিজের সিজন 1-এর দ্বিতীয় পর্ব। তাহলে চলুন দেরি না করে শুনে আসি আসাদ বিন হাফিজের রচনা ক্রুসেইড। নাজি তার ক্ষমতা ও প্রাধান্য টিকিয়ে রাখার স্বার্থে একটি দুঃসাহসিক গোয়েন্দা সংস্থা গড়ে তুলেছিল। ওরা নাজিকে বলল, আলী বিন সুফিয়ান সালাহুদ্দিন আইয়ুবীর বিশেষ উপদেষ্টা এবং গুপ্তচর বৃত্তিতে আরব শ্রেষ্ঠ। আপনার অস্তিত্বের জন্য সে এক মারাত্মক হুমকি স্বরূপ। নাজি আলীর পেছনে সার্বক্ষণিক গোয়েন্দা লাগিয়ে রেখেছিল। তাদের রিপোর্টের পর সে আলীকে হত্যা করারও পরিকল্পনা করল। সালাহুদ্দিনকে ফাঁসানোর জন্য জুকিকে তৈরি করেছিল নাজি, কিন্তু সে জানতেও পারেনি নিজেই সে জুকির ফাঁদে জড়িয়ে পড়েছে। শুধু অসাধারণ রূপের জৌলুসেই নয়, জুকির মধুমাখা কণ্ঠে ছিল জাদুর ছোঁয়া। ওকে নিজের পাশে বসিয়ে কথা বলতো নাজি। এখন আর পুরনো নর্তকীদের ডাক পড়ে না। ঈর্ষার আগুনে পুড়ে মরতে লাগলো ওরা। এই ঈর্ষার আগুন ওদের এতটাই ক্ষিপ্ত করলো যে পুরনো নর্তকী দুজন জুকিকে হত্যা করার পরিকল্পনা করলো। কিন্তু কার্যত এ ছিল অসম্ভব। ওর কক্ষের সামনে সারাক্ষণ দুজন প্রহরী দাঁড়িয়ে থাকত। অন্যদিকে অনুমতি ছাড়া নর্তকীরা বাইরেই যেতে পারত না। অনেক ভেবেচিন্তে ওরা হারেমের এক চাকরানীকে হাত করে নিল। গভর্নরের পুরনো বডিগার্ড বদলে দিলেন আলী। সেখানে নিয়োগ করলেন দুঃসাহসী এবং আত্মত্যাগী নতুন সৈন্য। ওদের প্রত্যেকেই ছিল এক একজন আদর্শ সৈনিক। নাজি এই পরিবর্তন মেনে নিতে না পারলেও আইয়ুবীর সামনে তা প্রকাশ করল না। সংবর্ধনায় হাজির হওয়ার জন্য সে আবার আইয়ুবীকে অনুরোধ করল। আইয়ুবী বললেন, কবে আপনার দাওয়াতে যেতে পারবো, 2-1 দিনের মধ্যেই আপনাকে তা জানাবো। নাজি চলে গেলে তিনি এই ব্যাপারে আলীর পরামর্শ চাইলেন। আলী বললেন, যে কোনো সময় আপনি নাজির নিমন্ত্রণ গ্রহণ করতে পারেন। পরদিন সালাহুদ্দিন নাজিকে জানালেন তিনি এখন তার দাওয়াত কবুল করতে প্রস্তুত। নাজি 3 দিন সময় নিয়ে অনুষ্ঠানের আয়োজন করার অনুমতি প্রার্থনা করলে আইয়ুবী সানন্দে তা সম্মতি দিলেন। অনুমতি পেয়ে নাজি আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানের ব্যবস্থা করল। অনুষ্ঠানটি হবে শহর থেকে দূরে। মশাল জেলে আলোর ব্যবস্থা করা হবে। ব্যবস্থা থাকবে নাচ গানের। ঘোড়সওয়াররা তাদের নৈপুণ্য দেখাবে। মশালের আলোয় অনুষ্ঠিত হবে কুস্তি, নেতাবাজি এবং তলোয়ারের খেলা। রাতে ওখানেই সবার থাকার ব্যবস্থা করা হয়েছে। তৈরি করা হয়েছে আলিশান তাঁবু। পুরো অনুষ্ঠানমালা জানানো হলো সালাহুদ্দিনকে। তিনি মনোযোগ দিয়ে বিস্তারিত কর্মসূচি শুনলেন, কিন্তু নাচ গান সম্পর্কে কিছুই বললেন না। এতে নাজি উৎফুল্লই হল। মনে মনে সাহস সঞ্চয় করে ভয়ে ভয়ে বলল, সেনাবাহিনীর বেশিরভাগ ফৌজ দুর্বল মুসলিম। ওরা কখনো সখনো মদ পান করে, তবে অভ্যস্ত নয়।
আপনাকে সম্বর্ধনা জানানোর এই আনন্দঘন অনুষ্ঠানে ওরা সামান্য মদ পানের অনুমতি চাইছে। এই ব্যাপারে আমি কিছু বলতে চাই না। আপনি আমাকে দাওয়াত করেছেন, আমি সেই দাওয়াত কবুল করেছি। ওখানে আপনি কি করবেন তা আপনিই ভালো বুঝবেন। আপনি ওদের কমান্ডার। ইচ্ছে হয় অনুমতি দেবেন, না হয় দেবেন না। আমি এ ব্যাপারে আপনাকে কোনো নির্দেশ দেব না। মিশরের আমিরের জয় হোক। আনন্দে গদগদ হয়ে মোসাহেবি কণ্ঠে বলল নাজি। যে কাজ আপনি অপছন্দ করেন আমি তার অনুমতি দেয়ার কে? নেহায়েত আপনাকে উপলক্ষ করে ওরা একটু আনন্দ করতে চাইছে, নইলে এই প্রস্তাব আমি কিছুতেই উঠাবার দুঃসাহস করতাম না। সম্বর্ধনা অনুষ্ঠানের সংবাদ চারদিকে ছড়িয়ে পড়ল। শুনল সালাহুদ্দিনের কর্মচারীরাও। আইয়ুবী নাচ গান এবং মদের অনুষ্ঠানে যাবেন শুনে ওরা হতভম্ব হয়ে গেল। চাইতে লাগলো একে অপরের দিকে। কেউ বলল, নাজি মিথ্যে কথা বলে সকলকে চমৎকৃত করতে চাইছে। কারো ধারণা নাজি সালাহুদ্দিনকেও হাত করে নিয়েছে। এই সংবাদে সবচেয়ে বেশি খুশি হলো নাজির লোকেরা। দায়িত্ব গ্রহণ করার পরপরই সালাহুদ্দিন আইয়ুবী ভোগবিলাস এবং নাচ গান নিষিদ্ধ ঘোষণা করেছিলেন। সেনাবাহিনীর জন্য কঠোর নিয়ম পালন বাধ্যতামূলক করা হয়েছিল। এই নিয়ম ভাঙার দুঃসাহস কারোর ছিল না। সালাহুদ্দিন আজ নাচ গান এবং মদের অনুমতি দিয়েছেন, কাল নিজেই এতে অভ্যস্ত হয়ে পড়বেন। এই ভেবে নাজি মহা খুশি। কেবলমাত্র আলী বিন সুফিয়ান জানতেন এর গূঢ় রহস্য। এছাড়া আর কেউই জানত না কেন নাজিকে অনুষ্ঠানে নাচ গান আর মদ পরিবেশনের অনুমতি দেয়া হয়েছে। রাত নেমেছে। থোকা থোকা জ্যোৎস্না ঝরেও পড়ছে মরুর বালুকা রাশির উপর। হাজার হাজার মশালের আলোয় দিনের মতো উজ্জ্বল মনে হচ্ছে সমগ্র এলাকা। প্রশস্ত ময়দানের একপাশে ফৌজ সারি বেঁধে দাঁড়িয়ে আছে, বিপরীত দিকে সালাহুদ্দিন আইয়ুবীর বসার স্থান। যেন কোনো সম্রাটের মসনদ। মসনদের ডানে বাঁয়ে চেয়ার সাজানো। একটু দূরে অতিথিদের তাঁবু, আর একটু সরে গিয়ে বিশাল এক তাঁবু তৈরি হয়েছে সালাহুদ্দিন আইয়ুবীর অবকাশ যাপনের জন্য। সূর্য ডোবার পূর্বেই আলী বিন সুফিয়ান ওখানে পৌঁছে তাঁবুর চারপাশে কড়া পাহারা বসালেন। অন্যদিকে নাজি শেষবারের মতো জুকিকে দায়িত্ব বুঝিয়ে দিচ্ছিল। নজরকাড়া রূপ লাবণ্যে জুকিকে মনে হচ্ছিল স্বর্গের অপ্সরা। তার দেহ থেকে ছড়িয়ে পড়ছিল হালকা সুবাস। সেই সুবাসে পরিবেশ হয়ে উঠছিল অপূর্ব মোহনীয় ও মাদকতাময়। তার নিরাবরণ কাঁধে সোনালি চুলের বাহার, শরীরে পোশাকের স্বচ্ছ প্রলেপ। সে প্রলেপের ভেতর থেকে উকি দিচ্ছিল এক অনুপম শিল্প সুষমা। সেই সুষমায় ছিল মাখন কোমল এক মোমের পুতুলের জীবন্ত সজীবতা। ঠোঁটে তার অনির্বচনীয় মুচকি হাসি। গভীর চোখে ঝুঁকির দিকে খানিক তাকিয়ে রইল নাজি। বলল, তোমার এই মাতাল করা রূপ যৌবনও হয়তো তাকে প্রভাবিত করতে পারবে না। তখন চালাবে ভাষার জাদু। এতদিনের ট্রেনিং ভুলে যেও না। দেখো আবার তার বাদী না হয়ে যাও। মনে রেখো, তুমি হবে অচিন নগরের সেই ফোঁটা ফুল যা ধরতে গেলে ধরা যায় না, আবার সেখান থেকে চোখও ফেরানো যায় না। জুকি, তুমি সেই আলো যার হাত থেকে কোনো পতঙ্গের নিস্তার নেই। তুমি সেই মায়াবিনী, রক্ত মাংসের কোনো মানুষের সাধ্য নেই তার আকর্ষণকে উপেক্ষা করে।
মনে রেখো, সালাহুদ্দিনও মানুষ। ওকে তুমি তোমার পায়ের কাছে বসতে বাধ্য করবে। ক্লিওপেট্রা তার রূপ যৌবন দিয়ে লৌহ মানবকে গলিয়ে মরুর বালির সাথে মিশিয়ে দিয়েছিল। সে তোমার চেয়ে বেশি সুন্দরী ছিল না। আমি তোমায় যা শিখিয়েছি তা ক্লিওপেট্রার ওই পদ্ধতি। নারীর এই চাল কখনো ব্যর্থ হয় না। মৃদু মৃদু হাসছিল জুকি। মনোযোগ দিয়ে শুনছিল নাজির কথা। মিশরের বালুকা রাশি থেকে জন্ম নিয়েছিল ক্লিওপেট্রার মতো রূপসী নাগিনী। ইতিহাস আরও একবার সে অতীতে ফিরে যাচ্ছিল। সূর্য ডোবার সাথে সাথে চলে উঠল হাজার হাজার মশাল। দেহরক্ষী পরিবেষ্টিত হয়ে ধীরে ধীরে এগিয়ে এলেন সালাহুদ্দিন আইয়ুবী। দফ বাজিয়ে তাকে অভ্যর্থনা করা হলো। মিশরের আমির সালাহুদ্দিনের জিন্দাবাদ, মিশরের আমির সালাহুদ্দিন জিন্দাবাদ। ধ্বনিতে মরুর নিস্তরঙ্গ প্রকৃতি মুখরিত হয়ে উঠল। নাজি এগিয়ে এসে বলল, আত্মত্যাগী ও ইসলামের রক্ষক সেনাবাহিনী আপনাকে স্বাগত জানাচ্ছে। খোশ আমদেদ মহান নেতা, ওদের শুভেচ্ছা গ্রহণ করুন। এই যে সেনাবাহিনী, আপনার ইশারায় যারা জীবন বিলিয়ে দিতে প্রস্তুত। তোষামতে শব্দগুলো নাজির কণ্ঠে প্রাণ চঞ্চল হয়ে উঠল। মসনদে বসলেন সালাহুদ্দিন। ভেসে এলো অশ্বক্ষুরধ্বনি। আলোর নিশানায় চলে এলো ঘোড়াগুলো। দুদিক থেকে আসছে 4টি করে ঘোড়া। আরোহীরা নিরস্ত্র, ছুটে আসছে মুখোমুখি। যে কোনো মুহূর্তে সংঘর্ষ হতে পারে। আরো কাছে এগিয়ে আসতেই সওয়াররা স্যাডেলে পা রেখে দাঁড়িয়ে পড়ল। এক হাতে তুলে নিল বলগ, অন্য হাতে আড়াআড়ি ভাবে প্রসারিত করে একে অন্যকে পেরিয়ে গেল। যাবার সময় অপর আরোহীকে ফেলে দেওয়ার চেষ্টা করল ওরা। একজন প্রতিদ্বন্দ্বী অন্য সওয়ারকে জাপটে ধরে ছুটে গেল সামনে। দুদল হারিয়ে গেল দিগন্তের বিস্তৃত মরুতে। সংঘর্ষের স্থানে মাটিতে ডিগবাজি খাচ্ছিল দুজন সওয়ার। এভাবে পরপর 8টি দল তাদের নৈপুণ্য দেখাল। এরপর এলো উষ্টারোহী বাহিনী। তাদের খেলা শেষ হতেই শুরু হলো নেতাবাজি ও অসি চালনা। ওদের সাহস ও নৈপুণ্যে অভিভূত হলো সালাহুদ্দিন। এমন দুঃসাহসী সৈন্যই তো তার প্রয়োজন। তিনি আলী বিন সুফিয়ানের কানে কানে বললেন, ইসলামী জোশ সৃষ্টি করতে পারলে এই ফৌজ দিয়ে সমস্ত খ্রিস্টান শক্তিকে পরাভূত করা যায়। আলী পূর্বের পরামর্শ পুনরাবৃত্তি করে বলল, নাজিকে সরিয়ে দিন, দেখবেন এদের মধ্যে এমনিতেই ইসলামী জজবা ও আবেগ সৃষ্টি হয়ে যাবে। কিন্তু সালাহুদ্দিন আইয়ুবী একজন অভিজ্ঞ জেনারেলকে না সরিয়ে তাকে সংশোধন করতে চাইছিলেন। তিনি সেনাবাহিনীর অবস্থা দেখার জন্য যোগ দিয়েছিলেন সম্বর্ধনা অনুষ্ঠানে। নাজি যখন নাচ গান এবং মদ্যপানের প্রস্তাব করছিল, নিরাশ হয়ে গিয়েছিলেন তিনি। এরা ভোগ বিলাসে কদ্দূর ডুবে আছে তা দেখতে নাচ গানের অনুমতি দিয়েছিলেন। সাহসিকতা, ঘোড়সওয়ারি, অসি চালনা এবং মল্লযুদ্ধে সেনা সদস্যরা উতরে গিয়েছিল। কিন্তু খাবার সময় ওরা উচ্ছৃঙ্খল হয়ে পড়ল। বিশাল এলাকা জুড়ে খাবারের আয়োজন করা হয়েছিল। এক পাশে সেনা সদস্যদের জন্য, অন্য পাশে বিশেষ অতিথিদের। হরেক রকম খাবারের মন মাতানো গন্ধে মরুভূমির রাতের বাতাস ম ম করছিল। সিপাহীদের সামনে ছিল মদের মশক। খাওয়া শেষ হতেই ওরা মদের উপর ঝাঁপিয়ে পড়ল। নিঃশব্দে তাকিয়ে রইলেন সালাহুদ্দিন। কি ভাবছেন চেহারা দেখে বোঝা যাচ্ছিল না। নাজিকে প্রশ্ন করলেন, এদের কিভাবে নির্বাচিত করলেন? এরা কি ফৌজের নিকৃষ্টতম সিপাহী?
না আমির, মিনমিনে কণ্ঠে বলল নাজি। এরা সেনাবাহিনীর শ্রেষ্ঠ সৈনিক। যুদ্ধের ময়দানে এদের বীরত্ব দেখলে আপনি হতবাক হয়ে যাবেন। ওরা একটু বাড়াবাড়ি হয়তো করছে, কিন্তু আপনার ইশারায় জীবন দিতে প্রস্তুত। আনন্দে উল্লাস করার জন্য মাঝে মাঝে ওদেরকে মুক্তভাবে ছেড়ে দিই। মৃত্যুর পূর্বে পৃথিবীটাকে খানিক ভোগ করে নিক। আইয়ুবি এই যুক্তির কোনো জবাব দিলেন না। নাজি অন্য অতিথিদের দিকে ফিরতেই তিনি আলী বিন সুফিয়ানকে বললেন, যা দেখার আমি দেখেছি। এরা মদ আর উচ্ছৃঙ্খলতায় অভ্যস্ত হয়ে পড়েছে। তুমি বলেছিলে এদের ভেতর কোনো আবেগ নেই, আমি দেখছি কোনো কর্মও নেই। এরা যুদ্ধের ময়দান থেকে জীবন নিয়ে পালাবে, লুট করবে পতিত সম্পদ, বিজিত এলাকার মেয়েদের সাথে পশুর মতো ব্যবহার করবে। এর ওষুধ হলো, আলী বললেন, আপনি বিভিন্ন এলাকার লোক দিয়ে যে ফোর্স তৈরি করেছেন, এদেরকে ওদের সাথে একীভূত করে দিন। ভালো সিপাহীদের সাথে মিশলে এদের স্বভাব ভালো হয়েও যেতে পারে। মৃদু হেসে সালাহউদ্দিন বললেন, নিশ্চয়ই নিশ্চয়ই তুমি আমার মনের কথা জানতে পেরেছ। এতক্ষণ আমিও তাই চিন্তা করছিলাম। আর কারো কাছে এ কথা প্রকাশ করলাম। আলী কিছু বলতে যাচ্ছিল, সামনে কয়েকটি মশাল জ্বলে উঠল। বেজে উঠল সানাই আর সারিন্দার সুমধুর সুর। সমাবেশে নেমে এলো অখণ্ড নীরবতা। একদিকে দেখা দিল নর্তকীর দল, পরনে ঝলমলে নাচের পোশাক, আধ খোলা দেহ, নগ্ন কাঁধে ছড়ানো চুল। হু হু করে বয়ে যাচ্ছে মরুভূমির উচ্ছল রাতের বাতাস। সে বাতাসে ওদের চুল উড়ছে। পতাকার মতো পথপথ ঢেউ খেলছে জরিন পোশাক। মনে হচ্ছে বাতাসে ভর করে উড়ে আসছে এক ঝাঁক সোনালি পায়রা। প্রসারিত দুই বাহু মেলে দেয়া দুই উড়ন্ত ডানা, সে ডানায় বাঁধা রেশমি রুমাল, সে রুমালে আঁকা বিচিত্র বর্ণালী রং। সেই রঙের ভেতর এক একটি মুখ ফুটে আছে রক্তপদ্মের মতো, কোমল ও পেলব। মসৃণ উন্মুক্ত বাহুলতায় অপার্থিব জ্যোতির পরাগ। পা নড়ছে না ওদের, কিন্তু বাদ্যের তালে তালে ছন্দবদ্ধভাবে সামনে এগিয়ে আসছে। দ্বিতীয়ার চাঁদের মতো সালাহউদ্দিনের সামনে এসে দাঁড়িয়ে পড়ল যুবতীরা, মাথা নোয়ালো উর্নিশ করার জন্য। সোনালি চুল পিছলে সামনে চলে এলো। দেখা গেল দূরে দৈত্যের মতো এক হাবসি দ্রুত পায়ে এগিয়ে আসছে। পরনে চিতাবাঘের চামড়ার তৈরি পোশাক, হাতে বিশাল একা ডালা, ডালা ভর্তি অর্ধ ফোটা ফুল। তরুণীদের সামনে এসে ওটা নামিয়ে রাখল সে। বেড়ে গেল বাদ্যের আওয়াজ। বন্য মোষের মতো গজরাতে গজরাতে আবার ফিরে গেল কাফরি। নড়ে উঠল দ্বিতীয়ার চাঁদ। চাঁদের খোলস ভেঙে বেরিয়ে এলো অনিন্দ এক চাঁদ বদলে। মনে হলো ধূসর মেঘের আড়াল থেকে উকি দিচ্ছে পূর্ণিমার চাঁদ। যেন এই যুবতী এই গ্রহের কেউ নয়। ঠোঁটে তার মৃদু হাসির ঝিলিক। হাসি তো নয়, যেন অনবদ্য এক খাপ খোলা তলোয়ার। অবাক বিস্ময়ে মোহগ্রস্তের মতো তাকিয়ে রইল দর্শকবৃন্দ। দৃষ্টি তাদের পলকহীন। স্মিত হেসে সালাহউদ্দিনের দিকে তাকালেন আলী বিন সুফিয়ান। আইয়ুবের ঠোঁটেও মুচকি হাসি। ও এতটা সুন্দরী ধারণা করেনি। আলীর কানে কানে বললেন তিনি, মিশরের আমিরের জয় হোক। বলতে বলতে এগিয়ে এলো নাজি। ওর নাম জুকি, বলল সে। আপনার জন্য ইস্কান্দারিয়া থেকে আনিয়েছি। ও নর্তকী বা দেহ পসারিনী নয়। কখনো সখনো শখের বসে নাচে বটে, তবে কোনো জলসায় যায় না। ওর পিতা আমার পরিচিত বড় ব্যবসায়ী। এই মেয়েটা আপনার খুব ভক্ত। আপনাকে ও প্রাণ দিয়ে ভালোবাসে না বলে বরং নবীর মতো সম্মান করে বলাই ভালো।
আপনাকে ও প্রাণ দিয়ে ভালোবাসে না বলে বরং নবীর মতো সম্মান করে বলাই ভালো। ঘটনাচক্রে হঠাৎ ওর বাবার সাথে দেখা, একটা কাজে ওদিকে গিয়েছিলাম। মেয়েটা বলল, শুনেছি সালাহুদ্দিন আইয়ুবী মিশরের গভর্নর হয়ে এসেছেন, মেহেরবানি করে আমাকে তার সাথে দেখা করিয়ে দিবেন। তাকে দেওয়ার মতো আমার জীবনে নাচ ছাড়া আর কিছুই নেই। মাননীয় গভর্নর, এই মেয়েটাকে আপনার সামনে হাজির করার জন্যই নাচ গানের অনুমতি চেয়েছিলাম। আপনি কি ওকে বলেননি মেয়েদের অর্ধনগ্ন দেহ বা নাচ গান আমি পছন্দ করি না? আপনি যাদের পোশাক পরা বলছেন ওরা তো সবাই উলঙ্গ। মহামান্য আমির, ফেসফেসে গলায় বলল নাজি। আপনি নাচ গান পছন্দ করেন না এ কথা আমি ওকে বলেছি। ও বলল আমার নাচ তিনি পছন্দ করবেন, কারণ আমার নৃত্যে পাপের আভান নেই। দেহ নয়, আমিরকে আমি শালীনভাবে নৃত্যের শৈল্পিক কলাকৌশল দেখাবো। আমি পুরুষ হলে তার নিরাপত্তার জন্য জীবন বিলিয়ে দিতাম। আপনি কি বলতে চাইছেন? ওকে কাছে ডেকে একটু ধন্যবাদ জানালে ও খুব খুশি হবে। আপনি চাইছেন আমি তাকে ডেকে বলি যে হাজার হাজার মানুষের সামনে তোমার নগ্ন দেহটাকে সুন্দরভাবে উপস্থাপন করেছ, পুরুষের ঘুমন্ত পশু সত্তাকে উস্কে দিতে তোমার জুড়ি নেই, এজন্য তোমাকে ধন্যবাদ? জি জি, তা কেন করবেন মাননীয় আমির? আমি ওকে কথা দিয়েছিলাম এখানে এলে ওকে আপনার সাথে দেখা করার ব্যবস্থা করে দেব। মেয়েটা অনেক আশা নিয়ে এসেছে। দেখুন, ওর নৃত্যে পাপের আহ্বান নেই, আছে নীরব আত্মসমর্পণ। দেখুন না কেমন করে ও আপনার দিকে তাকিয়ে আছে। ও তার নৃত্যের কলা কৌশল, ভালোবাসা, শ্রদ্ধা এবং মাদকতাময় দৃষ্টি দিয়ে আপনার উপাসনা করছে। কয়েক মুহূর্তের জন্য ওকে আপনার তাঁবুতে আসার অনুমতি দিন। আগামী দিন যারা হবে ইসলামের রক্ষক, ও হবে সে বীর প্রসূ মায়েদের একজন। নিজের সন্তানদের কাছে গর্ব করে বলতে পারবে যে আমি সালাহুদ্দিন আইয়ুবীর সাথে একান্তে কথা বলেছি। ঠিক আছে, ওকে আমার তাঁবুতে পাঠিয়ে দেবেন। অপূর্ব দেহ বল্লরীতে কম্পন তুলে নাচছে চুকি, মোদির কটাক্ষ হেনে তাকাচ্ছে সালাহুদ্দিন আইয়ুবীর দিকে। ঠোঁটে মধুমাখা মিষ্টি হাসির ঝিলিক। অন্য মেয়েরা প্রজাপতির মতো তিত্তির করে উড়ে বেড়াচ্ছে। মশালের ক্ষীণ আলোয় মনে হচ্ছে বরফ গলা ঝর্ণার স্বচ্ছ পানিতে ফুলপরীরা দল বেঁধে সাঁতার কাটছে। নিশ্চুপ বসেছিলেন আইয়ুবী। নাজির সৈন্যরা মদে মাতা। মরুভূমির সে খোলা প্রান্তরে নিশুতি রাতের প্রকৃতিতে ভেসে বেড়াচ্ছে এক অপার্থিব সুর শিহরণ। ছন্দের তালে তালে বেজে চলছে নূপুরের নিক্কণধ্বনি। নিজের সাফল্যে নাজি ভীষণ খুশি। নাচ চলছে, ধীরে ধীরে গভীর থেকে গভীরতর হচ্ছে রাত। মাঝরাতে তাঁবুতে প্রবেশ করলেন সালাহুদ্দিন আইয়ুবী। মেঝেতে দামি কার্পেট, দরজায় ঝুলানো রেশমি পর্দা, পালঙ্কে চিতাবাঘের চামড়ার তৈরি আচ্ছাদন। কক্ষে মরুজ্যোৎস্নার মতো ঝাড়বাতির হালকা নীলাভ আলোর ফুলছড়ি, বাতাসে মোহনীয় আতরের সুবাস। নাজি তাঁবুতে ঢুকে বলল, ওকে কিছু সময়ের জন্য পাঠিয়ে দেব মহামান্য আমির। আমি প্রতিশ্রুতিও ভাঙতে ভয় পাই। হ্যাঁ হ্যাঁ, পাঠিয়ে দাও। ধূর্ত শিয়ালের মতো লাফাতে লাফাতে বেরিয়ে গেল নাজি। খানিক পর দেহরক্ষীরা দেখল এক নর্তকী সালাহুদ্দিন আইয়ুবীর তাঁবুর দিকে এগিয়ে আসছে। কাছে আসতেই তরুণীকে চিনতে পারল ওরা। এখনো নাচের ফিনফিনে পোশাক পরে আছে। রক্ষীরা ওর পথ আটকে দাঁড়ালো। ও বলল, মহামান্য গভর্নর আমাকে ডেকে পাঠিয়েছে। কমান্ডার বলল, যেসব আমির বাজে মেয়েদের সাথে রাত কাটায় সালাহুদ্দিন আইয়ুবী তাদের মতো নয়। তাকেই জিজ্ঞেস করে দেখো না, না ডাকলে কোন সাহসে আমি এখানে আসব? কার মাধ্যমে তোমায় ডেকে পাঠিয়েছেন? সেনাপতি নাজি আমাকে বললেন গভর্নর তোমায় ডাকছে।
আপনারা বললে আমি ফিরে যাচ্ছি, কিন্তু এর সব দায়িত্ব আপনাদের। সালাহুদ্দিন আইয়ুবী এক নর্তকীকে শোবার ঘরে ডাকবেন? রক্ষীদের কাছে তা অবিশ্বাস্য মনে হলো। তারা জানতো তিনি কেমন প্রকৃতির মানুষ। তিনি নির্দেশ দিয়েছিলেন, নাচ গানের সাথে যারা সম্পর্ক রাখবে তাদের 100 বেত্রাঘাত করা হবে। সমস্যায় পড়ল রক্ষী কমান্ডার। তবু ভয়ে ভয়ে সালাহুদ্দিন আইয়ুবীর তাঁবুতে প্রবেশ করে কম্পিত কণ্ঠে বলল, বাইরে এক নর্তকী দাঁড়িয়ে আছে, আপনি কি তাকে ডেকেছেন? হ্যাঁ, ওকে ভেতরে পাঠিয়ে দাও। কমান্ডার বেরিয়ে গেল। তাঁবুতে প্রবেশ করল জুকি। রক্ষীদের ধারণা ছিল গভর্নর তাকে ঘাড় ধাক্কা দিয়ে তাঁবু থেকে বের করে দেবেন। আইয়ুবীর বজ্র হুঙ্কার শোনার জন্য ওরা কান পেতে রইল, কিন্তু এমন কিছুই ঘটল না। রাত এগিয়ে যাচ্ছে। তাঁবুর ভেতর শোনা যাচ্ছে অনুচ্চ কণ্ঠের আওয়াজ। কমান্ডার সীমাহীন উদ্বেগ নিয়ে বাইরে পায়চারি করতে লাগলো। এক রক্ষী বলল, বাজে মেয়েদের সাথে সম্পর্ক রাখা নিষেধ শুধু আমাদের জন্য? হ্যাঁ, অন্যজন বলল, অধীনস্থ আর প্রজাদের জন্যই শুধু আইনের কড়াকড়ি, গভর্নরকে তো আর কেউ ব্যাত মারতে যাবে না। রাজা বাচ্চাদের কাজই এমন। কমান্ডারের কণ্ঠে ঝাঁঝ। হয়তো তিনি মদও পান করেন, উপরের গাম্ভীর্য কেবল আমাদের প্রভাবিত করার জন্য। একটি মাত্র ঘটনায় সালাহুদ্দিন আইয়ুবী সম্পর্কে ওদের এতদিনকার সকল ধারণা নিঃশেষ হয়ে গেল। ওদের চোখে সামনে ভেসে উঠল এক বিলাসপ্রিয় চরিত্রহীন রাজকুমারের ছবি। নাজির খুশির অন্ত নেই। সালাহুদ্দিন টোপ গিলেছে। তাকে সন্তুষ্ট করার অস্থিরতায় আজ সে মদ পর্যন্ত স্পর্শ করেনি। হৃদয় ভরা আনন্দ নিয়ে এড্রোস সহ তাঁবুতে ঝিমোচ্ছিল সে। এড্রোস বলল, ও অনেকক্ষণ হয়ে গেছে। সম্ভবত আমাদের নিক্ষিপ্ত তীর সালাহুদ্দিনের হৃৎপিণ্ডে বিঁধে গেছে। আমার নিক্ষিপ্ত তীর কখনো লক্ষ্যভ্রষ্ট হয় না। অট্টহাসিতে ফেটে পড়ল নাজি। তীরের নিশানা ভুল হলে এতক্ষণেও ফিরে আসতো। তুমি ঠিকই বলেছ, জুকি মানুষরূপী এক জাদুকন্যা, নয়তো সালাহুদ্দিনের মতো পাথর গলাতে পারত না। আমি যে ট্রেনিং তাকে দিয়েছি, ঘাত কদল তা কল্পনা করতে পারবে না। সালাহুদ্দিনকে এখন শুধু মদ খাওয়ানোটা বাকি। বাইরে কারো পদশব্দে নাজি তরাক করে লাফিয়ে উঠল। তাঁবুর পর্দা তুলে তাকালো বাইরে। না, জুকি নয়, একজন সৈনিক যাচ্ছে। নাজি দৃষ্টি ছুড়ল আইয়ুবীর তাঁবুর দিকে। বাইরে রক্ষীরা টহল দিচ্ছে। ফিরে এসে এড্রোসকে বলল, এবার আমি দৃঢ়তার সাথে বলতে পারি আমার জুকি পাথর ভেঙেছে। রাতের শেষ প্রহর। সালাহুদ্দিন আইয়ুবীর তাঁবু থেকে বেরিয়ে এলো জুকি। নাজির তাঁবুর দিকে না গিয়ে হাঁটা দিল অন্যদিকে। পথে আপাদমস্তক ঢাকা একজন লোক দাঁড়িয়ে। লোকটি জুকিকে ইশারায় কাছে ডাকল। এগিয়ে গেল জুকি। লোকটি তাকে অন্য এক তাঁবুতে নিয়ে গেল। অনেকক্ষণ পর নাজির তাঁবুর দিকে হাঁটা দিল। নাজির চোখে ঘুম নেই। ও একবার তাঁবুর ভেতরে ঢুকছিল, আবার বেরিয়ে আসছিল অস্থিরভাবে। কখনো হৃদয়ে তোলপাড় করা আনন্দ নিয়ে তাকাচ্ছিল আইয়ুবীর তাঁবুর দিকে। আকাশের উদার বিস্তার থেকে সালাহুদ্দিনকে তার পায়ের কাছে নামিয়ে এনেছে জুকি। এড্রোস, রাত তো শেষ হয়ে এলো, এখনো যে ও ফিরল না। ও আর কখনো ফিরে আসবে না। গভর্নর তাকে সাথে নিয়ে যাবে। কোনো রাজপুত্র এমন হীরের টুকরো ফেলে দিতে পারে না। এদিকটা ভেবেছ কখনো? না তো, এদিকটা তো চিন্তাও করিনি। গভর্নর তাকে বিয়েও তো করে নিতে পারেন।
তাহলে মেয়েটা আমাদের কোনো কাজেই আসবে না। ও যথেষ্ট সতর্ক। তবুও এক নর্তকীকে কদ্দূর বিশ্বাস করা যায়? নিজে অভিজ্ঞ পেশাদার নাচিয়ে, মাও বাইজি ছিল। অবশ্যই সে আমাদের ধোঁকা দিতে পারে। গভীর চিন্তায় ডুবে গেল ওরা। তাঁবুতে ঢুকলো জুকি। হেসে বলল, এবার আমাকে আমার দেহের ওজন পরিমাণ স্বর্ণ দিন। কি হয়েছে আগে বলবে তো? নাজির কণ্ঠে অস্থিরতা। আপনি যা চাইছিলেন তাই। আপনাকে কে বলল সালাহুদ্দিন পাথর? খোদার ভয়ে ভীত এক অনর মুমিন মাটিতে পা ঠুকে বলল জুকি। সে মরুভূমির বালুর চাইতেও বেশি অসহায়। সামান্য বাতাসই তাকে উড়িয়ে নেওয়ার জন্য যথেষ্ট। তোমার রূপের জলুস আর কণ্ঠের মধু তাকে উধলা করে দিয়েছে, এড্রোস বলল। নয়তো হারামিটা একটা দুর্গম পাথুরে পর্বত। পাথুরে পর্বত ছিল, এখন বালিয়ারিও নয়। আমার ব্যাপারে কোনো কথা হয়েছে? নাজির প্রশ্ন। হ্যাঁ, জিজ্ঞেস করলো নাজি লোকটা কেমন। আমি বলেছি মিশরে আপনার বিশ্বস্ত এবং অনুগত কেউ থাকলে একমাত্র নাজি রয়েছে। আমার সাথে পরিচয় কিভাবে জানতে চাইনি? চেয়েছে। বলেছি তিনি আমার পিতার অন্তরঙ্গ বন্ধু। আমাদের বাড়ি গিয়ে আব্বাকে বললেন আমি সালাহুদ্দিনের নফর। তিনি যদি আমায় সাগরে ঝাঁপ দিতে বলেন তাও আমি দিব। বাহ বাহ, বেশ বলেছ। আমার কথা শুনে তিনি বললেন, তুমি তো ভদ্রগড়ের এক সম্ভ্রমশীলা তরুণী। আমি তাকে বললাম, অন্যের কাছে আমি যাই হই, আপনার কাছে আমি নগণ্য এক দাসী মাত্র। আপনার ইশারায় আমার জন্য নির্দেশ। তারপর? আমার এই কথায় প্রভাবিত হয়ে তিনি বললেন, তুমি খুব ভালো মেয়ে। আরে অত দূরে কেন, আর একটু কাছে এসে বসো। আমি খুব লজ্জিতভাবে জড়তা ও দ্বিধার ভাব নিয়ে তার পাশে গিয়ে বসলাম। আগে তিনি পাথর থাকলেও আমার দেহের স্পর্শে বলা যায় মোমের মতো গলে গেলেন। বিদায়ের সময় আমার কাছে ক্ষমা চেয়ে বললেন, জীবনে এই প্রথম পাপ করেছি। আমি বললাম, আপনি কোনো পাপ করেননি, প্রতারণা বা জোরাজুরিও করেননি। অন্যান্য শাসকদের মতো জোর করেও ধরে আনেননি। আমি স্বেচ্ছায় এসেছি। আপনার অনুমতি পেলে আবারও আসব, বারবার আসব। নিজের নগ্ন দেহের মতো অনেক মিথ্যা অবলীলায় বলে গেল জুকি। আনন্দের আতিশয্যে জুকিকে জড়িয়ে ধরল নাজি। এড্রোস দুজনকে ধন্যবাদ জানিয়ে তাঁবু থেকে বেরিয়ে গেল। রহস্য ঘেরা মরু রাতের জঠর থেকে জন্ম নিল একটি প্রভাত, তবে অন্য প্রভাতের চেয়ে ভিন্ন। এই ভোরের আলো মরু রাতের আধার বুকে এমন এক নিগূঢ় তথ্য লুকিয়ে রাখল, যার মূল্য সমগ্র মুসলিম বিশ্বের সমান। গতরাতে ঘটে যাওয়া রহস্যের দুটি দিক ছিল। একটি জানত নাজি এবং এড্রোস, দ্বিতীয়টি আইয়ুবীর দেহরক্ষীরা। আর দুটি দিকই জানতেন আলী বিন সুফিয়ান, আইয়ুবী এবং জুকি। সালাহুদ্দিন এবং তার সঙ্গীদের অত্যন্ত জাঁকজমকের সাথে বিদায় দিয়েছিলেন নাজি। দুই সারিতে দাঁড়িয়েছিল সুদানি ফৌজ। সালাহুদ্দিন আইয়ুবী, সালাহুদ্দিন আইয়ুবী জিন্দাবাদ, সালাহুদ্দিন আইয়ুবী জিন্দাবাদ। এর ধ্বনিতে প্রকম্পিত হল আকাশ বাতাস। কিন্তু আইয়ুবী মৃদু হাসি বা হাত নেড়ে এই অভিবাদনের কোনো জবাব দিলেন না। নাজির সাথে হাত মিলিয়ে দ্রুত ঘোড়ায় চেপে বসলেন তিনি। তাকে অনুসরণ করল অন্য সঙ্গীরা। অফিসে গিয়ে আলী এবং একজন সহকারীকে নিয়ে কক্ষের দরজা বন্ধ করে দিলেন তিনি। অফিসে গিয়ে আলী এবং একজন সহকারীকে নিয়ে কক্ষের দরজা বন্ধ করে দিলেন তিনি। দিন কাটালেন রুদ্ধদ্বার কক্ষে।
সূর্য ডুবে গেল, রাতের অন্ধকার গ্রাস করল পৃথিবী। কিন্তু তিনি রুদ্ধতার কক্ষের দরজা খুললেন না, কক্ষে খাবার বা পানি দেওয়ারও সুযোগ দিলেন না কাউকে। অনেক রাতে তিনজন কক্ষ থেকে বেরিয়ে নিজ নিজ ঘরের দিকে হাঁটা দিলেন। আলী বিন সুফিয়ান একা হতেই কমান্ডার তার সামনে গিয়ে দাঁড়াল। জনাব, অভিমান ভরা কমান্ডারের কণ্ঠ, নির্দেশ পালন করা এবং মুখ বন্ধ রাখা আমাদের দায়িত্ব, কিন্তু আমার সিপাহীদের মধ্যে অসন্তুষ্টি আর নৈরাশ্য ছড়িয়ে পড়েছে। আমারও একই অবস্থা। কেন, কি হয়েছে? রক্ষীরা বলছে সুদানি বাহিনীর জন্য মদ বৈধ হলে আমরা কি অপরাধ করেছি? আমার অনুযোগকে অপরাধ মনে করলে যে কোনো শাস্তি মাথা পেতে গ্রহণ করব। গভর্নরকে আমরা একজন সৎ চরিত্রবান এবং খোদাভীরু লোক বলে জানি। হাসি মুখে জীবন বিলিয়ে দিতে পারি তার সামান্য ইশারায়। কিন্তু গত রাতে তার তাঁবুতে এক নর্তকী প্রবেশ করেছিল। এই তো। কমান্ডারের মুখের কথা টেনে নিলেন গোয়েন্দা প্রধান। না, তুমি কোনো অপরাধ করনি। রাজা করুক আর প্রজা করুক, পাপ সে পাপই। আমি তোমাকে আশ্বাস দিচ্ছি, গভর্নরের সাথে গোপন সাক্ষাতের মধ্যে পাপের কোনো সম্পর্ক ছিল না। তাদের মধ্যে কি কথা হয়েছে এই মুহূর্তে বলা যাবে না। কয়েকটা দিন যাক, সব নিজেরাই বুঝতে পারবে। কমান্ডারের কাঁধে হাত রেখে তিনি আবার বললেন, আমার কথাগুলো মন দিয়ে শোনো আমের বিন সালে। তুমি অভিজ্ঞ সৈনিক, ভালো করে জানো ফৌজ ও ফৌজি কর্মকর্তাদের এমন কিছু গোপন ব্যাপার থাকে যার গোপনীয়তা রক্ষা করা সকলের কর্তব্য। নর্তকী আইয়ুবীর তাঁবুতে গিয়েছিল, তাও এক গোপন ব্যাপার। কাউকে সন্দেহের মধ্যে রেখো না, কারো সামনে ভুলেও প্রকাশ করো না সে রাতে কি ঘটেছিল। আলীর ব্যক্তিত্ব সম্পর্কে কমান্ডার অবহিত ছিল। সে নিশ্চিত হয়ে গেল। সন্দেহের অবসান ঘটল সিপাহীদেরও। দুপুরের খানা খাচ্ছিলেন সালাহউদ্দিন আইয়ুবী। তাকে নাজির আগমনের সংবাদ দেয়া হল। খাওয়া শেষে তিনি তাকে ডেকে পাঠালেন। নাজির চেহারায় শঙ্কা এবং ক্রোধের অভিব্যক্তি। কম্পিত কণ্ঠে সে বলল, মহামান্য আমির, 50,000 সুদানি ফৌজকে সদ্য প্রস্তুতকৃত ফৌজের সাথে একীভূত করার নির্দেশ কি আপনি দিয়েছেন? হ্যাঁ, অনেক চিন্তা ভাবনার পর এই সিদ্ধান্ত নিয়েছি। আরো সিদ্ধান্ত নিয়েছি, মিশরের সেনাবাহিনীতে শতকরা 10 জন থাকবে সুদানি সৈন্য। আপনাকে হেডকোয়ার্টারে বদলি করা হয়েছে। এখন থেকে আপনি আর সুদানি বাহিনীর প্রধান নন। মহামান্য আমির, এ আমার কোন অপরাধের শাস্তি? সেনাবাহিনীর সামগ্রিক স্বার্থে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সৈনিক জীবনের দীর্ঘ অভিজ্ঞতার কারণে হেডকোয়ার্টার আপনার সেবা নিতে চাচ্ছে। এ তো আপনার জন্য খুশির খবর। কেবল একটা বাহিনী নয়, আপনি কি চান না আপনার অভিজ্ঞতা থেকে উপকৃত হোক আমাদের সকল সৈন্য? আমির, আমার আশঙ্কা হচ্ছে সম্ভবত আমার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র চলছে। আপনার মহান ব্যক্তিত্ব এবং বুদ্ধিমত্তা দিয়ে একটু যাচাই বাছাই করবেন। আমার মনে হয় কেন্দ্রে আমার কোনো শত্রু রয়েছে। দেখুন, সেনাবাহিনী এবং প্রশাসনের ভুল বোঝাবুঝি দূর করার জন্য এই সিদ্ধান্ত নিতে হয়েছে। অফিসার হোক কি সাধারণ সিপাই, এখন থেকে সকলের জন্য মদ নিষিদ্ধ। কোনো অনুষ্ঠানে নাচ গান চলবে না। কিন্তু মাননীয় আমির, আমি তো হুজুরের অনুমতি নিয়েই সবকিছু করেছিলাম। আপনি যাদেরকে মুসলিম মিলাতের সেনাবাহিনী বলছেন, তাদের আসল চরিত্র দেখার জন্য নাচ গানের অনুমতি দিয়েছিলাম। 50,000 সৈনিককে তো চাকরিচ্যুত করতে পারছি না। এজন্য মিশরের ফৌজের সাথে একীভূত করে ওদের সংশোধন করতে চাচ্ছি। মনে রাখবেন, আমরা কেউ সুদানি, মিশরি বা সিরীয় নই। আমরা সবাই মুসলমান। আমাদের ধর্ম এক, পতাকাও এক।
আমার অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে তা কি একবারও ভেবেছেন? দেখুন, এই সিদ্ধান্ত আপনার মনপুত না হলে আপনি সেনাবাহিনী থেকে ইস্তফা দিতে পারেন। আপনার উপর আমি কোনো কিছু চাপিয়ে দিতে চাই না। মহামান্য আমির, এ অন্যায়, এ জুলুম। কোনটা অন্যায় আর জুলুম তা বোঝার সাধ্যি কি আপনার আছে? নিজের অতীত একটু নিজেই তলিয়ে দেখুন গিয়ে। আমার মুখে শোনার প্রয়োজন হবে না। মহামান্য আমির, এই সিদ্ধান্ত আরেকবার একটু বিবেচনার জন্য অনুরোধ করছি। অনেক ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি। ফিরে গিয়ে সবকিছু প্রস্তুত করুন। কোন রকম হঠকারিতার আশ্রয় নেবেন না। মনে রাখবেন, আমার সহকারীর কাছে 7 দিনের মধ্যে দায়িত্ব হস্তান্তর করতে হবে। নাজি আরো কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু তার মুখ খোলার আগেই কক্ষ থেকে বেরিয়ে গেলেন সালাহুদ্দিন আইয়ুবী। জুকি গভর্নরের তাঁবুতে রাত কাটিয়েছে। নাজির গোপন হারেমেও এই সংবাদ পৌঁছে গিয়েছিল। ও এসেছে এই সেদিন, অথচ নাজি প্রথম দিন থেকেই অন্য সবার চাইতে ওকে বেশি ভালোবাসে। এক মুহূর্তের জন্য অন্য নর্তকীদের কক্ষে তাকে যেতে দেওয়া হয়নি। জুকির জন্য ছিল আলাদা কক্ষ। নর্তকীরা প্রতিহিংসার আগুনে পুড়তে লাগল। সালাহুদ্দিন আইয়ুবীকে ফাঁসানোর জন্য জুকিকে ট্রেনিং দেয়া হচ্ছে, ওরা তা জানত না। ওদের ধারণা জুকি নাজিকে এককভাবে দখল করে নিয়েছে। নর্তকী দুজনের প্রতিহিংসা চরমে পৌঁছালে ওরা জুকিকে হত্যা করার সিদ্ধান্ত নেয়। গভর্নরের তাঁবুতে জুকি রাত কাটানোর সংবাদে ওরা আরো পাগল হয়ে উঠল। কিভাবে তাকে হত্যা করা যায় ভাবতে গিয়ে ওদের মাথায় দুটি চিন্তা আসে। এক, তাকে বিষ প্রয়োগ করা যায়। দ্বিতীয়ত, ভাড়াটে খুনি দিয়েও খুন করানো যায়। কিন্তু বাস্তবে দুটোর একটাও তাদের পক্ষে সম্ভব ছিল না, কারণ জুকির খাওয়া দাওয়ার সবকিছু ছিল ওদের থেকে আলাদা। অন্যদিকে প্রহরী ছাড়া সে তার রুম থেকে বেরোই হতো না। ওরা হারেমের এক চতুর বাদীকে হাত করল। জুকিকে শেষ করতে পারলে প্রচুর ধন সম্পদ দেওয়ার লোভ দেখালো তাকে। চাকরানিটা ছিল লোভী এবং জঘন্য প্রকৃতির। হারেমের অসংখ্য অপকর্মের হোতা ছিল সে। প্রস্তাব শুনে সে বলল, মনিবের কক্ষে গিয়ে ওকে বিষ খাওয়ানো সম্ভব নয়। সুযোগ মতো খঞ্জর ব্যবহার করা যেতে পারে, তবে এজন্য কিছু সময়ের প্রয়োজন। কতদিন সময় প্রয়োজন তোমার? জুকির তৎপরতার উপর নজর রাখতে হবে। হয়তো শীঘ্রই সুযোগ এসে যাবে। কিন্তু তাড়াতাড়ি যদি সুযোগ না আসে, তাহলে ঘাতক দলের সহযোগিতা নিতে হবে। তবে ওরা এজন্য অনেক টাকা দাবি করবে। যত টাকা লাগে দেব, তবু আমরা চাই কাজটা তুমি তাড়াতাড়ি শেষ করো। ক্রোধে উন্মুক্ত প্রায় নাজি কামরায় পায়চারি করছিল। জুকি তাকে শান্ত করার অনেক চেষ্টা করেছে। নাজির রাগ কমেনি। আমাকে তার কাছে যেতে দিন, এ নিয়ে চতুর্থবারের মতো বলল জুকি। আমি তাকে সোজা পথে নিয়ে আসব। কোনো লাভ নেই। এটা কম্বকত হুকুম দিয়ে ফেলেছে, বাস্তবায়নও শুরু হয়ে গেছে। আমার আর কিছুই রইল না। তোমার জাদু ওকে ধরেনি। আমার বিরুদ্ধে কারা ষড়যন্ত্র করছে জানি। ওরা আমার উন্নতি সইতে পারছে না। আমি হতাম গভর্নর, একজন সাধারণ সেনাপতি হয়েই সব শাসকদের শাসন করেছি আমি। আর এখন আমি একজন সামান্য কমান্ডারই নই। নাজি প্রহরীকে ডেকে বলল, জলদি এড্রসকে আসতে বলো। এড্রোস এলে দুজনে নতুন নির্দেশনামার ব্যাপারে আলাপ করল। এড্রোসের কাছে এ খবর নতুন না হলেও সালাহুদ্দিন আইয়ুবীর বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া যেতে পারে এই ব্যাপারে এড্রোস কোনো পরামর্শ দিতে পারল না।
নাজি বলল, কি করব আমি ভেবে রেখেছি। কি ভেবেছেন? বিদ্রোহ করব। শেষ হলো আমাদের আজকের পরিবেশনা ক্রুসেড। ক্রুসেডের পরবর্তী পর্ব নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। সেই পর্যন্ত শুভরাত্রি।